সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইতিহাস মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ তোমাদের সমাধান দেখাবো, আর এটা খুব সহজেই তোমরা কিন্তু দেখতে পারবে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছ ইতিহাস, ইতিহাস সেকেন্ড ইউনিট দ্বিতীয় ইউনিট টেস্ট 2026 পূর্ণাঙ্গ প্রশ্নটি দেওয়া আছে। প্রথমে 1 নম্বরে বেমানান আমি একটু বড় করে দেখিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। যেমন দেখা যাচ্ছে বেমানান শব্দগুলি খুঁজে বের করো। তাই এখানে আর 2 নম্বরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ, 3 নম্বরে ঘূর্ণস্থান পূরণ, 4 নম্বরে নিচের প্রশ্নগুলো একটি বাক্য উত্তর লেখো এবং 5 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবং 6 নম্বরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, 7 নম্বরে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যাই হোক, এবারে আমরা এক এক করে আমার উত্তরগুলি যদি দেখে নেই, তাহলে প্রথমেই 1 নম্বরের প্রশ্ন, কিন্তু তার আগে ফুল প্রশ্নটা আমরা এক নজরে দেখে নিলাম। এই যে পূর্ণাঙ্গ প্রশ্ন, তাহলে ইলতুৎমিশ রাজিয়া ইবন বতুতা না বলবন কোনটা বেমানান? আমরা যদি এক নজরে সবগুলি দেখি, এর মধ্যে দেখা যাচ্ছে ইলতুৎমিশ রাজিয়া ইবনে বতুতা বলবন, উত্তর ইবন বতুতা, অর্থাৎ এই যে এটা ইবন বতুতা বেমানান। খরাজ খামোশ জিজিয়া আমির, এটার মধ্যে কোনটা বেমানান? আর ইবন বতুতা কারণ তিনি একজন পর্যটক ছিলেন, অন্যরা দিল্লি সুলতানের শাসক ছিলেন। আমির আমির ছিল কি? এখানে আমিরটা হবে তোমার, কারণ খরাজ খামোশ এবং জিজিয়া ছিল কর, আমির ছিল পদবী। এরপরের প্রশ্ন তঙ্কা, তঙ্কা মোহর হুন্ডি জিতল, এর মধ্যে উত্তর হবে হুন্ডি, কারণ তঙ্কা মোহর জিতল ছিল মুদ্রা, হুন্ডি ছিল বিনিময় পত্র। এরপরে দৌলতবাদ, শাহজাহানবাদ তুগলকবাদ ক্লিয়ারের ভিতরে দৌলতবাদ, এর মধ্যে দৌলতবাদ, কারণ অন্যগুলো দিল্লির নগর, দৌলতবাদ দাক্ষিণাত্যে অবস্থিত। তারপরে এই পরের যেটা প্রশ্ন বুরহানপুর, কারণ অন্যগুলো বাংলার শহর, বুরহানপুর বাংলার বাইরে। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলকরণ, খলজি বিপ্লব। তাই আমরা যদি উত্তর দেখি, খলজি বিপ্লবের সাথে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান এবং ভূমি কৌশল ডি বাবর, হৌজ হচ্ছে জল সংরক্ষণ এবং দিনেমার হচ্ছে ডেনমার্কের আদিবাসী এবং সরাফ হচ্ছে মুদ্রা বিনিময়কারী। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 3 নম্বর। তো এখানে 3 নম্বরের এমসিকিউ যে প্রশ্ন আছে, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী যদি আমরা বলি, উত্তরটা হবে কি নসরত শাহ, অর্থাৎ নসরত শাহ। সি জাহাঙ্গীর আমলে শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হতো, এটা হচ্ছে অর্জুনকে দেওয়া হয়েছিল। রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিং। এরপরে হচ্ছে তোমার আহমেদাবাদ নগরের প্রধানমন্ত্রী হলেন মালিক অম্বর। তারপর বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত? 1540 খ্রিস্টাব্দে। সুলতান হোসেন শাহ ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ভক্ত। তো এই ছিল 3 নম্বরের প্রশ্ন। এবার আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো। নিচের প্রশ্নগুলো একটি ব্যক্তি উত্তর দাও। 5 মুঘল তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করতো কেন? তাহলে এখানে প্রথমে মুঘল তৈমুরের বংশ নিজেদের মহান ও শক্তিশালী শাসক মনে করত। তারপর শেরশাহর কাছে পরাজিত হয়, হুমায়ুনকে ভারত ছেড়ে পালাতে হয়েছিল। তারপর মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? মহেশ দাসের বুদ্ধি এবং সাহস দেখে তাকে বীরবল উপাধি দেন। তারপরে ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। বাণিজ্যিক বণিকদের আগমনের ফলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতি হয়। তারপরে যাবতী বলতে কী বুঝো? যাবতী জমির উৎপাদনের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণের পদ্ধতিকে যাবতী বলা হয়। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের 2 মার্কের প্রশ্ন। মুঘল তৈরির বংশধর হিসেবে গর্ববোধ করতেন কেন? এরকম করে টোটাল 5টি প্রশ্ন। আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব, মুঘল তৈমুরের বংশধর হয় নিজেদের, এটাও আমরা 4 নম্বরের প্রশ্ন দেখতেছি। এবার 5 নম্বরের প্রশ্ন, দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? দিল্লির সুলতানরা নিজেদের শাসনে বৈধতা মর্যাদা প্রতিষ্ঠার জন্য খলিফার অনুমোদন গ্রহণ করতেন। খলিফার স্বীকৃতি পেলে সাধারণ মানুষ ও মুসলিম অভিজাতদের তাদের শাসন সহজে মেনে নিত। এর মাধ্যমে সুলতান রাজনৈতিক শক্তি এবং ধর্মীয় সমর্থন লাভ করতেন। এরপরে প্রশ্ন, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিলেন এবং তারা বিরোধী কারা ছিলেন? তাহলে সুলতান রাজিয়ার সমর্থক ছিলেন সাধারণ মানুষ, আর
কিছু উদারপন্থী আমির এবং প্রশাসনের একাংশ কিন্তু তুর্ক অভিজাত শ্রেণী তার বিরোধিতা করত। তারা একজন নারী শাসককে মেনে নিতে চায়নি এবং নিজেদের ক্ষমতা হারানোর ভয় পেয়েছে। পরের প্রশ্ন হচ্ছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল? সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা ছিল বিদ্রোহী আমিরদের দমন করা, সাম্রাজ্যের ঐক্য বজায় রাখা এবং মোগল আক্রমণের মোকাবেলা করা। এছাড়া দিল্লি সুলতানির স্থায়িত্ব রক্ষা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাও তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এরপরের প্রশ্ন, মোগল কারা? 4 নম্বরের প্রশ্ন, মোগলরা ছিল মধ্য এশিয়া থেকে আগত এক শাসক গোষ্ঠী। তারা তুর্কি ও মোগল বংশোদ্ভূত ছিলেন। বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপরে প্রশ্ন, পাট্টা এবং কবুলিয়ত কী? পাট্টা ছিল কৃষকদের দেওয়া সরকারি দলিল যেখানে জমির পরিমাণ ও করের হার লেখা থাকতো। কবুলিয়ত ছিল কৃষকের স্বাক্ষরিত দলিল যার মাধ্যমে তিনি নির্ধারিত রাজস্ব দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। শের শাহ এবং আকবর এই ব্যবস্থা চালু করেছিলেন। পরের প্রশ্ন, বাণিজ্যিক চাষ বলতে কি বোঝায় অথবা হুন্ডি কি? বাণিজ্যিক চাষ যে চাষের উৎপাদিত ফসল বাজারে বিক্রির উদ্দেশ্যে উৎপাদন করা হয় তাকে বাণিজ্যিক চাষ বলে। নীল, পাট এবং তুলো এর উদাহরণ। এরপরে হুন্ডি ছিল ব্যবসায়ীদের ব্যবহৃত এক ধরনের বিনিময়পত্র বা অর্থ লেনদেনের দলিল যার মাধ্যমে নিরাপদে দূরবর্তী স্থানে টাকা পাঠানো হতো। এরপরে আমরা চলে যাবো 6 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন, এটা 3 মার্কের। আলাউদ্দিন খলজি কীভাবে মোগল আক্রমণের মোকাবেলা করেছিলেন? আলাউদ্দিন খলজি মোগল আক্রমণ প্রতিহত করার জন্য শক্তিশালী সামরিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি একটি বৃহৎ স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের নগদ বেতন দেওয়ার ব্যবস্থা চালু করেন। সীমান্ত অঞ্চলে দুর্গ নির্মাণ ও পুরানো দুর্গ মেরামত করা হয়। সেনাবাহিনীতে ঘোড়ার দাগ দেওয়া এবং সৈন্যদের পরিচয় নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছিল যাতে জালিয়াতি বন্ধ হয়। তিনি দিল্লির নিরাপত্তা জোরদার করেন এবং দক্ষ সেনাপতিদের নিয়োগ করেন। বাজার দর নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে সেনাবাহিনীর ব্যয়ও কমান। এই কঠোর সামরিক ও প্রশাসনিক ব্যবস্থার ফলে মোগল আক্রমণ সফল হতে পারেনি। এরপরের প্রশ্ন, সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিলেন? না, মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো? মোগলরা সম্রাটরা নিজেদের অত্যন্ত শক্তিশালী স্বাধীন সর্বময় শাসক বলে মনে করতেন, তাই তারা শুধুমাত্র সুলতান উপাধিতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ শব্দের অর্থ হলো সম্রাট বা সকল শাসকের ঊর্ধ্বে অবস্থানকারী রাজা। মোগল শাসকরা বিশ্বাস করতেন যে তাদের ক্ষমতা ঈশ্বর প্রদত্ত এবং তার অন্য কোনো শাসকের অধীন নন। তারা নিজের সাম্রাজ্য সর্বোচ্চ কৃতিত্ব হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই কারণে বাবর, আকবর প্রমুখ মোগল শাসক বাদশাহ উপাধি ব্যবহার করতেন। এই উপাধি তাদের মর্যাদা, ক্ষমতা এবং স্বাধীন শাসনের প্রতীক ছিল। এরপরের প্রশ্ন হচ্ছে কেন সুলতানদের সময় পুরানো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল? সুলতানদের আমলে দিল্লি বহুবার রাজধানী হিসেবে গড়ে উঠলেও পরে ধীরে ধীরে তার গুরুত্ব কমে যায়। বিভিন্ন সুলতান নতুন নতুন রাজধানী স্থাপন করায় পুরানো শহরগুলো অবহেলিত হয়ে পড়ে। যুদ্ধ, আক্রমণ ও রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক পরিবর্তনের কারণে বহু স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া প্রাকৃতিক ক্ষয়, বন্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে পুরানো দিল্লির অবনতি ঘটে। নতুন শহর ও দুর্গ নির্মাণের ফলে মানুষ ধীরে ধীরে পুরানো এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করে। এসব কারণে সুলতানদের সময়কার পুরানো দিল্লি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়, গুরুত্ব হারায়। পরের প্রশ্ন ছিল, ইকতা ছিল দিল্লি সুলতানদের এক ধরনের প্রশাসনিক ও রাজস্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় সুলতান কোনো কর্মকর্তা বা সামরিক কর্মচারীদের নির্দিষ্ট অঞ্চল থেকে রাজস্ব আদায়ের অধিকার দিতেন। যিনি এই অধিকার পেতেন তাকে ইকতাদর বলা হতো। ইকতাদর সেই অঞ্চলে প্রশাসন পরিচালনা করতেন এবং প্রয়োজনে সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ করতেন। সুলতানরা বিশাল সাম্রাজ্য সহজে পরিচালনা করা, রাজস্ব সংগ্রহ নিশ্চিত করা এবং সৈন্যদের বেতন দেওয়ার সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করেছেন। এর ফলে কেন্দ্রীয় শাসনের উপর চাপ কমে প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন হতো। এরপরের প্রশ্ন, সুল-ই-কুল ছিল সম্রাট আকবর প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় নীতি। এই নীতির মূল কথা ছিল সকল ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা এবং সহিষ্ণুতা প্রদর্শন করা। আকবর বিশ্বাস করতেন যে রাজ্যে শান্তি ও ঐক্য বজায় রাখতে ধর্মীয় ভেদাভেদ দূর করা প্রয়োজন। তাই তিনি হিন্দু, মুসলিম, জৈন, শিখ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের মানুষের সুসম্পর্ক গড়ে তুলছিলেন। তিনি জিজিয়া কর তুলে দেন এবং ধর্মীয় আলোচনার ব্যবস্থা করেন। সুল-ই-কুল নীতির ফলে মোগল সাম্রাজ্যে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধি পায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য স্থাপিত হয়। এরপর আমাদের 7 নম্বরের প্রশ্ন, টোটাল 3টি প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি 2টি অ্যান্সার করতে বলছে। বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণের জন্য কঠোর সুসংগঠিত নীতি গ্রহণ করেছিলেন। তার প্রধান উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ রাখা। তিনি খাদ্যশস্য, কাপড়, ঘোড়া, দাস ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করেন। বাজার তদারকির জন্য
মান্ডি নামে বিশেষ আধিকারিক নিয়োগ করা হয়। ব্যবসায়ীরা যাতে নির্ধারিত দামের বেশি না নিতে পারে সেজন্য গুপ্তচর ব্যবসা চালু করা হয়েছিল। তারপরে মজুতদারি, কালোবাজারি ও ভেজাল দেওয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। কৃষকদের কাছ থেকে সরাসরি শস্য সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হতো। এই ব্যবস্থার ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে এবং সৈন্যদের কম বেতনে জীবন ধারণের সম্ভব হয়। যদিও এই নীতি খুব কঠোর ছিল, তবুও প্রশাসনিক দক্ষতার পরিচয় দেয়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, আওরঙ্গজেব কীভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবেলা করেছিলেন? আওরঙ্গজেব দাক্ষিণাত্য মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। তিনি প্রথমে বিজাপুর, কোলকান্ডাপুর রাজ্য দখল করেন এবং দক্ষিণ ভারতের মোগল আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। মারাঠাদের শক্তি দমন করার জন্য তিনি শিবাজী ও পরবর্তীকালে মারাঠা নেতাদের বিরুদ্ধে যুদ্ধ চালান। আওরঙ্গজেব নিজে বহু বছর দাক্ষিণাত্যে অবস্থান করে সেনাবাহিনী পরিচালনা করেন। তিনি দুর্গ দখল, নতুন সেনা মোতায়েন এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তবে মারাঠারা গেরিলা যুদ্ধকৌশল ব্যবহার করায় মোগলরা স্থায়ী সাফল্য পায়নি। দীর্ঘদিন যুদ্ধ চলার ফলে মোগল অর্থভাণ্ডার খুব দুর্বল হয়ে পড়ে এবং সাম্রাজ্য প্রশাসনিক শক্তিও কমে যায়। ফলে দাক্ষিণাত্য সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি এবং এটি মোগল সাম্রাজ্যের দুর্বলতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। পরের প্রশ্ন হচ্ছে কি, শেরশাহ সুর ছিলেন মধ্যযুগের একজন দক্ষ সুর দূরদর্শী শাসক। তিনি প্রশাসনিক ব্যবস্থাকে সুসংগঠিত শক্তিশালী করে তুলেছিলেন। তিনি সাম্রাজ্যকে বিভিন্ন সরকার এবং পরগনায় ভাগ করেন এবং প্রতিটি অঞ্চলে কর্মচারী নিয়োগ করেন। রাজস্ব ব্যবস্থার উন্নতির জন্য জমি মাপজোক করে উৎপাদনের ভিত্তি নির্ধারণ করেন। কৃষকদের পাট্টা ও কবুলিয়ত প্রদান করা হতো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তিনি বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন এবং যা বাংলা থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত। রাস্তার পাশেই সরাইখানা ডাক ব্যবস্থা গড়ে তোলে হয়। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি কঠোর ব্যবস্থা নেন। তার আমলে বাণিজ্য যাতায়াতের বিশেষ উন্নতি ঘটে। স্বল্প সময়ে শাসন করলেও তার প্রশাসনিক সংস্কার পরবর্তীকালে আকবরের শাসন ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। এই ছিল টোটাল যে প্রশ্ন, তার সামগ্রিক উত্তর। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য। আর একটা প্রশ্ন আছে, মধ্যযুগে ভারতের দেশের ভিতরের বাণিজ্যের ধরনগুলো কী? তা মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য অত্যন্ত উন্নত বিস্তৃতি ছিল। স্থলপথ, নদীপথ, সমুদ্রপথ বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য আদান প্রদান হতো। ব্যবসায়ীরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে খাদ্যশস্য, কাপড়, মশলা, চিনি, নীল, রেশম, মসলিন নিয়ে যেত। বাংলার মসলিন, চাল, গুজরাটের বস্ত্র এবং দক্ষিণ ভারতের মশলা বিশেষভাবে বিখ্যাত ছিল। বড় বড় শহর ও বন্দরকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। স্থানীয় স্তরে হাট, বাজার ও মেলার মাধ্যমে পণ্য বিক্রি হতো। ব্যবসায়ীরা নিরাপদে অর্থ লেনদেনের জন্য হুন্ডি ব্যবহার করত। বিভিন্ন সড়ক ও নদীপথ বাণিজ্য সহজ করেছিল। এই বাণিজ্যের ফলে শহরের উন্নতি, কারুশিল্পের প্রসার এবং রাজকোষের আয় বৃদ্ধি পায়। তাই মধ্যযুগে ভারতের অর্থনীতিতে অভ্যন্তরীণ বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল বর্ণনা করো। শাহজাহানবাদ ছিল সম্রাট শাহজাহানের প্রতিষ্ঠিত একটি পরিকল্পিত সমৃদ্ধি নগর। এটি মোগল সাম্রাজ্যের রাজধানী হিসেবে গড়ে ওঠে এবং রাজনীতি, সংস্কৃতি, বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে। শহরের মধ্যে লালকেল্লা, জামা মসজিদ, চাঁদনি চক ছিল প্রধান আকর্ষণ। চওড়া রাস্তা, বাজার উদ্যান এবং জল সরবরাহ ব্যবস্থার কারণে শহরটি অত্যন্ত উন্নত ছিল। এখানে অভিজাত, আমির, ব্যবসায়ী, সৈনিক, কারিগর, সাধারণ মানুষ একসঙ্গে বসবাস করত। চাঁদনি চক ছিল বিখ্যাত বাণিজ্য কেন্দ্র, যেখানে নানা ধরনের পণ্য বিক্রি হতো। শহরের শিল্প, সাহিত্য, সঙ্গীত এবং সংস্কৃতিরও বিশেষ বিকাশ ঘটেছিল। ধর্মীয়, সামাজিক উৎসবও জাঁকজমকের সঙ্গে পালিত হতো। এইসব কারণে শাহজাহানবাদ মধ্যযুগীয় ভারতের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ সমৃদ্ধি নগরীতে পরিণত হয়েছিল। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।